বন্ধুরা, কল্পনা করুন যে আপনি এমন একটা সময় আছেন যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে এবং গলে যাওয়া হিমবাহের কারণে পৃথিবীতে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে আপনার এমন একটা বাসস্থানের প্রয়োজন যেখানে আপনি পুনরায় আপনার জীবন শুরু করতে পারবেন। সেই সময় আপনি এই বিষয়টা বিজ্ঞানীদের কাছে জানালেন এবং তারা আপনাকে পরামর্শ দিলেন যে মানব সভ্যতাকে পৃথিবী ছেড়ে এমন একটা গ্রহে বসতি গড়ে তুলতে হবে যেটা কোনো নক্ষত্রের হ্যাবিটেবল জোনে থাকবে, আর সেখানকার তাপমাত্রা পৃথিবীর মতোই হবে এবং সেখানে পৃথিবীর মতোই জল পাওয়া যাবে। একটানা রিসার্চ এবং আধুনিক টেলিস্কোপের সাহায্যে সেই সময় বিজ্ঞানীরা পৃথিবীর থেকে 20 আলোকবর্ষ দূরে এমন একটা গ্রহ খুঁজে বার করলেন আর দ্রুত সেখানে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন। কিন্তু সেই সময় তারা বুঝতে পারলেন যে আসলে এই গ্রহে পৌঁছানোটা অনেক সহজ বলে মনে হলেও বাস্তবে সেখানে যাওয়াটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তাদের কাছে এমন কোনো টেকনোলজি নেই যার সাহায্যে তারা খুব কম সময়ে এই গ্রহে পৌঁছাতে পারবে। ওয়ার্মহোল এবং ওয়ারাপ ড্রাইভসের মতো জটিল এবং আনস্টেবল টেকনোলজির বিপরীতে বিজ্ঞানীরা এমন এক ধরনের স্পেসক্রাফট তৈরির পরিকল্পনা করেছেন যেটা বর্তমান সময়কার টেকনোলজির আধুনিক ভার্সন হবে এবং কোনো বিশেষ ধরনের ফুয়েল বা এনার্জির মাধ্যমে চলবে। এই অবস্থায় তারা যদি এই টেকনোলজির সাহায্যে প্রতি সেকেন্ডে 1000 কিলোমিটার স্পিডে এগিয়ে যাওয়া স্পেসক্রাফট তৈরি করেও ফেলে, তাও সে গ্রহে যেতে প্রায় 6000 বছর সময় লাগবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনার জীবদ্দশায় সেই গ্রহে যেতে হবে এবং সেখানে একটা নতুন জীবন শুরু করতে হবে। এই অবস্থায় আপনি কি করবেন এবং কিভাবে 20 আলোকবর্ষ দূরের এই সফরটা অনেক কম সময়ে সম্ভব করবেন, এর পেছনে কোন টেকনোলজি এবং কেমন ধরনের স্পেসক্রাফট ও কতটা এনার্জির প্রয়োজন হবে, সেই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। এই মুহূর্তে 20 আলোকবর্ষ দূরে কোনো গ্রহে যাওয়া একেবারেই সম্ভব নয়। আপনি যদি ভয়েজার 1-এর প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার স্পিডে যাওয়ার চেষ্টা করেন, তাহলে এখানে পৌঁছাতে আপনার 3,35,000 বছর সময় লাগবে। আর সবথেকে দ্রুত গতিসম্পন্ন স্পেসক্রাফট পার্কার সোলার প্রোবের প্রতি সেকেন্ডে 200 কিলোমিটার স্পিডে আপনারা এখানে পৌঁছাতে কমপক্ষে 30,000 বছর সময় লাগবে, যেটা কোনোভাবেই আপনার পক্ষে সম্ভব হবে না। বিজ্ঞানীদের মতে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যার সমাধান হতে পারে নিউক্লিয়ার ফিউশন শিপ, ওরাপ ড্রাইভ শিপ, অ্যান্টিম্যাটার শিপ, ওয়ার্মহোল শিপস। তবে এই 4টে টেকনিক অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে আমরা এতটাও এনার্জি তৈরি করতে পারবো না যার সাহায্যে এই গ্রহে যাওয়া সম্ভব হবে। ফিউশন প্রসেসে ভরের খুব কম অংশ এনার্জিতে পরিণত হয়। এই অবস্থায় অনেক বেশি ভরে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই পদ্ধতিটা দীর্ঘ ইন্টারস্টেলার সফরের জন্য উপযুক্ত নয়। অন্যদিকে ওরাপ ড্রাইভ শিপ চালানোর জন্য আমাদের অনেক বেশি এনার্জির প্রয়োজন হবে, যাতে আমরা স্পেস টাইমকে বেন্ড করে আমাদের মহাকাশ যানকে লাইটের স্পিডের থেকেও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারি। এক্ষেত্রে আমাদের এমন একটা স্পেসক্রাফটের প্রয়োজন হবে যেটা আকারে ফুটবল মাঠের সমান দীর্ঘ হবে এবং তার উপরে একটা ডোনাটের আকারে রিং থাকবে, যেটা একটা এক্সোটিক ম্যাটার দ্বারা তৈরি হবে, যাতে সেটা স্পেস টাইমকে বেন্ড করতে পারে। স্পেস টাইমকে বেন্ড করার সময় সামনে যে স্পেসটা থাকবে সেটা ক্রমশ কমতে থাকবে এবং স্পেসক্রাফটের পেছনে স্পেস এক্সপ্যান্ড হয়ে আমাদের সামনের দিকে ধাক্কা দেবে। এটা একদম সমুদ্রে ওঠা ঢেউয়ের মতোই হবে, যার ধাক্কায় আমাদের এই মহাকাশ যান লাইটের স্পিডের 10 গুণ বেশি স্পিডে গন্তব্যের দিকে এগিয়ে যাবে। তবে এই কনসেপ্টের সবথেকে বড় সমস্যা হলো, যখন আমাদের এই মহাকাশ যান স্পেস টাইমকে বেন্ড করবে, তখন এর সঙ্গে অনেক হাই এনার্জি পার্টিকেল, যেগুলো সবসময় স্পেসে উপস্থিত থাকে, সেগুলো সংস্পর্শে এসে এই মহাকাশ যানের অনেক ক্ষতি হবে। দ্বিতীয়ত, এমন ম্যাটার যেটা স্পেস টাইমকে বেন্ড করতে পারবে সেটা তৈরি করা এবং তার সম্পর্কে পরিকল্পনা করা এই মুহূর্তে সম্ভব নয়। আবার ওয়ার্মহোল শিপের সাহায্যে আমরা সবথেকে দ্রুত গতিতে মহাকাশের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। এর সাহায্যে আপনি লাইটের থেকেও দ্রুত গতিতে ট্রাভেল করতে পারবেন। যখন আপনি ওয়ার্মহোলে প্রবেশ করবেন, তখন আপনি লাইটের স্পিডের থেকেও দ্রুত যে কোনো জায়গায় পৌঁছে যাবেন। এটা একটা শর্টকাট পদ্ধতি যেটা দুটো ভিন্ন জায়গাকে জুড়ে দেয়। তবে সবথেকে কার্যকরী মনে হয় পদ্ধতিটা সবথেকে বেশি জটিল এবং বিপজ্জনক। ওয়ার্মহোল অত্যন্ত আনস্টেবল হয়ে থাকে। এগুলো খোলা রাখার জন্য আপনার একটা অন্য ধরনের এনার্জির প্রয়োজন হবে, যেটা সাধারণ ফিজিক্সের নিয়মের তুলনায় একেবারে আলাদা। এই এনার্জিকে নেগেটিভ এনার্জি বলা হয়। এটাকে অর্জন করার জন্য আপনার এক্সোটিক ম্যাটারের প্রয়োজন হবে, যেটা বর্তমানে একটা হাইপোথেটিক্যাল ম্যাটার, তাই বর্তমানে এটা কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে অ্যান্টিম্যাটার ইঞ্জিন তৈরি করে ইন্টারস্টেলার স্পেসে সফর করা একটা ভালো অপশান, আর এটা অনেকটা সম্ভব বলেও মনে হয়। যদিও অ্যান্টিম্যাটার তৈরি করা যতটা সহজ বলে মনে হচ্ছে, বাস্তবে কিন্তু সেটা ততটাই কঠিন। অ্যান্টিম্যাটার হলো অর্ডিনারি ম্যাটারের অপোজিট, যেটা বিগ ব্যাংয়ের সময় তৈরি হয়েছিল। এটা ম্যাটারের মতোই, তবে এটা পার্টিকেলের জায়গায় অ্যান্টি পার্টিকেল দ্বারা তৈরি হয়।
যদি অ্যান্টি ম্যাটার এবং ম্যাটারকে একসঙ্গে রাখা হয় তাহলে উভয়ের মধ্যে বিনাশ শুরু হয়ে যাবে, যার ফলে প্রচুর এনার্জি রিলিজ হবে, যেটা আপনারা বর্তমানে আইনস্টাইনের E=mc² ফর্মুলা থেকে বার করতে পারবেন, যার ফলে অ্যান্টি ম্যাটারকে হ্যান্ডেল করা খুব কঠিন বলে মনে করা হয়। এখনও পর্যন্ত এটা মাত্র কয়েক ন্যানোগ্রামই তৈরি করা হয়েছে, যেটা ইন্টারস্টেলার ট্রাভেলের জন্য অনেকটাই কম। যদি আপনি অ্যান্টি ম্যাটারের সাহায্যে অন্য নক্ষত্রে যেতে চান তাহলে তার জন্য আপনার প্রচুর পরিমাণে অ্যান্টি ম্যাটারের প্রয়োজন হবে, যেটা তৈরি করতে প্রচুর খরচ হবে। 1 গ্রাম অ্যান্টি ম্যাটার তৈরি করতে প্রায় $62 ট্রিলিয়ন খরচ হবে, যেটা সম্পূর্ণ বিশ্বের জিডিপির 80%। এই অবস্থায় অ্যান্টি ম্যাটার তৈরি করা অনেক কঠিন একটা কাজ। যদি সমস্ত দেশ পৃথিবীর সংকটের সময় এটা তৈরি করার চেষ্টাও করে এবং বানিয়েও ফেলে, তাহলে সবার প্রথমে যে সমস্যাটা দেখা দেবে সেটা হলো এর থেকে নির্গত বিপজ্জনক গামা রেডিয়েশন, যেটা মহাকাশযানের সঙ্গে সঙ্গে আমাদেরকেও মেরে ফেলতে পারে। যখন ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার একে অপরের মুখোমুখি হয় তখন একে অপরকে ধ্বংস করে ফেলার চেষ্টা করে। এই প্রক্রিয়ায় নির্গত এনার্জির 39% হাইলি এক্সট্রিম গামা রেডিয়েশনই থাকে, যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে আপনার মহাকাশযানে থার্মাল অ্যান্ড রেডিয়েশন প্রোটেকশন শিল্ডস লাগাতে হবে, তাহলে ইন্টারস্টেলার সফরটা সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে এই 4টি ম্যাটার অত্যন্ত জটিল এবং ফিজিক্সের সূত্র অনুযায়ী প্রায় অসম্ভব বলেই মনে হয়। আপনি যদি অনেক কম সময়ে 20 আলোকবর্ষ দূরের এই নতুন গ্রহটায় যেতে চান তাহলে আপনাকে এমন কিছু টেকনোলজির দিকে তাকাতে হবে যেটা ফিজিক্সের নিয়ম অনুসরণ করবে, আবার এর থেকে নির্গত এনার্জি এত বেশি হবে যে দীর্ঘ কয়েক বছর আপনার সঙ্গে থাকবে এবং একটানা আপনাকে ইন্টারস্টেলার ট্রাভেলে সাহায্য করবে। এটা স্টেবল হবে, আবার আপনাকে লাইটের স্পিডের অর্ধেক স্পিড দিতে পারবে, যার ফলে আপনি আপনার জীবদ্দশায় এই গ্রহে পৌঁছে একটা নতুন জগৎ গড়ে তুলতে পারবেন। বন্ধুরা, এখন আমি যে নতুন টেকনোলজিটার সম্পর্কে কথা বলবো সেটার জন্য আপনাদের একটা ব্ল্যাক হোলের প্রয়োজন হবে এবং এটাকে আপনার স্পেসক্রাফটের পিছনে লাগাতে হবে, যার ফলে আপনার স্পেসক্রাফট ব্ল্যাক হোলের থেকে নির্গত এনার্জির সাহায্যে এগিয়ে যাবে আর আপনাকে আপনার গ্রহে নিয়ে যাবে। এই ধরনের স্পেসক্রাফটকে ব্ল্যাক হোল স্টারশিপ বলা হয়, যেটা শুনতে সহজ বলে মনে হলেও বাস্তবে এটা নির্মাণ করা অত্যন্ত কঠিন কাজ, তবে অসম্ভব নয়। বন্ধুরা, এটা আসলে কি, এটা কিভাবে তৈরি হতে পারে, আমরা কি সত্যিই কোনো ব্ল্যাক হোলকে কন্ট্রোল করে তার সাহায্যে স্পেসক্রাফট তৈরি করতে পারি? চলুন সেটা জেনে নেওয়া যাক। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে ব্ল্যাক হোল হলো এই ব্রহ্মাণ্ডের সবথেকে ভয়ানক এবং সবথেকে বড় অবজেক্ট, যার গ্র্যাভিটির হাত থেকে প্রাণও রক্ষা পায় না। ব্রহ্মাণ্ডের সব কিছু ব্ল্যাক হোলে পরিণত হতে পারে যদি সেটা তার শোয়ারচাইল্ড রেডিয়াসের সমান কম্প্রেস করা হয়। যদি আপনি পৃথিবীকে ব্ল্যাক হোল বানাতে চান তাহলে আপনাকে পৃথিবীকে 1 ইঞ্চি পর্যন্ত কম্প্রেস করতে হবে, আর সূর্যকে ব্ল্যাক হোলে পরিণত করতে চাইলে তাকে ততক্ষণ পর্যন্ত কম্প্রেস করতে হবে যতক্ষণ না সেটার আকার 3 কিলোমিটারের সমান হচ্ছে। এতটা কম্প্রেস হওয়ার পরেও পৃথিবী এবং সূর্যের ভর একই থাকবে, যার ফলে এটা ব্ল্যাক হোল হওয়ার পরে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে। তাই আমাদের যদি স্পেসক্রাফটের জন্য কোনো ব্ল্যাক হোলের প্রয়োজন হয় তাহলে সেটা খুবই হালকা হবে। এই অবস্থায় আমাদের হালকা ব্ল্যাক হোলের শোয়ারচাইল্ড রেডিয়াস এতটাই কম হবে যে সেটা আমরা সচক্ষে দেখতে পাবো না। বিজ্ঞানীরা একটা স্টেবল ব্ল্যাক হোলের থেকে এনার্জি নেয়ার 5টা উপায়ের কথা জানিয়েছেন, যেটা সম্পূর্ণ করা হলে আমাদের স্টারশিপ সম্পূর্ণ হতে পারে। এর মধ্যে সবার প্রথমে আমাদের এমন একটা ব্ল্যাক হোল তৈরি করতে হবে যার লাইফ স্প্যান এত বেশি হবে যে আমরা আমাদের মিশন খুব সহজেই সম্পূর্ণ করতে পারবো। আবার সেটা এতটাই শক্তিশালী হবে যাতে সেটা বিশেষ কোনো সময়ে নিজেকে লাইটের স্পিডের 10% পর্যন্ত অ্যাক্সিলারেট করতে পারে। এছাড়াও এই ব্ল্যাক হোলের আকার যেন আকারে ছোট হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে, যাতে এটা তৈরি করার সময় আমাদের অতিরিক্ত এনার্জির প্রয়োজন না হয়। পাশাপাশি এটাও দেখতে হবে যে এই ব্ল্যাক হোলের ভর যেন এতটাও বেশি না হয় যে আপনার মহাকাশ যানটা এর পাল্লায় পড়ে ধ্বংস হয়ে যায়। আমরা যদি এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর দিই তাহলে আমরা আমাদের স্টারশিপের জন্য এই ব্ল্যাক হোলটা তৈরি করতে পারবো। তারপর আমাদের এই ব্ল্যাক হোলের এনার্জির মাধ্যমে আমাদের মহাকাশ যানটাকে অ্যাক্সিলারেট করতে পারবো। তবে এটা ঠিক যে ব্ল্যাক হোল স্টারশিপ তৈরি করা অ্যান্টিম্যাটার স্পেসশিপের নির্মাণের তুলনায় অনেকটাই সহজ। যদিও বর্তমানে একটা আর্টিফিশিয়াল ব্ল্যাক হোল তৈরি করা প্রায় অসম্ভব, তবে আগামী 200 বছর পর এই টেকনোলজিটাও সম্ভব হবে বলেই অনুমান করা হচ্ছে। সো বন্ধুরা, আজকের এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? ভবিষ্যতে বিজ্ঞানীরা কোন ধরনের স্পেসক্রাফট তৈরি করতে পারবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।